বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য রসায়ন বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় মোলের ধারণা ও রাসায়নিক গণনা এই অধ্যায়ের দ্বিতীয় ক্লাস নিয়ে আলোচনা করব এবং আজকের ক্লাসে আমরা এই অধ্যায় থেকে টাইপ ভিত্তিক ভাবে সৃজনশীল প্রশ্নগুলোর সমাধান নিয়ে আলোচনা করব। মানে এই অধ্যায় থেকে যত রকমের বা যত টাইপের সৃজনশীল আসতে পারে এবং এসেছে বিগত বছরগুলোতে, আমরা ওই প্রশ্নগুলোর সমাধান নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো এখানে দেখো টাইপ 1 এর ভিতরে মোল সংখ্যা সংক্রান্ত সৃজনশীল প্রশ্ন। এখানে আসতে পারে মোল সংখ্যা বের করা। যেমন দেখো এখানে একটা বিক্রিয়া দেওয়া রয়েছে, বিক্রিয়ার এই যে এটাতে কি হবে এটা কিন্তু দেওয়া নাই, তবে এখানে রয়েছে দেখো ক্যালসিয়াম অক্সাইড এই এ যৌগটির সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট তৈরি করেছে। তার মানে দেখো এখানে উৎপাদের ভিতরে কিন্তু এখানে কার্বন আছে, দেখছো সি আছে, এখানে তো কার্বন নাই, এটা তো ক্যালসিয়াম, তাহলে নিশ্চয়ই এখানে কি থাকবে, এখানে তাহলে কার্বন থাকবে। আর অক্সিজেন এখানে ছিল একটা, এখানে তিনটা হয়েছে, তার মানে এখানে বোঝাই যাচ্ছে যে এখানে দুইটা হবে, তা না হলে তো সমতা হবে না। তার মানে এখানে এই যে যৌগটা, এই যৌগটা হবে কার্বন ডাই অক্সাইড, এটা আমরা বুঝতে পারলাম এখান থেকে। ওকে, তো এখন আমাদের বলেছে যে ব্যবহৃত চুনের মোল সংখ্যা বের করতে বলেছে, যে ব্যবহৃত চুনের মোল সংখ্যা। আচ্ছা, এখানে চুনটা কি? এই যে ক্যালসিয়াম অক্সাইড, এটাই হচ্ছে চুন। তাহলে কত গ্রাম অক্সিজেন এখানে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে, সেটা আমাদের এখানে দেওয়া আছে 8 গ্রাম, ঠিক আছে। আর এখানে ক্যালসিয়াম কার্বনেট তৈরি হয়েছে কত, 12 গ্রাম। তাহলে কতটুকু এখানে ইউজ করা হয়েছে? তো আমাদের প্রথমে যেটা করতে হবে, বিক্রিয়াটি সম্পন্ন করে পাই, এখানে ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট তৈরি করেছে। আচ্ছা, আর এখানে ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে চুন, তাহলে চুনের অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর কত? আণবিক ভর হচ্ছে ক্যালসিয়ামের আণবিক ভর এবং অক্সিজেন আণবিক ভর যোগ করতে হবে, মানে 40 আর 16 যোগ করলে কত হয়? 56। তো 56 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট মানে ক্যালসিয়াম অক্সাইডের মধ্যে 1 মোল, তাহলে 1 গ্রামে কয় মোল হবে? 1 গ্রামে ভাগ করতে হবে 56 দিয়ে ভাগ। আর এখানে 8 গ্রাম কোথায় পেলাম? এই দেখো এখানে 8 গ্রাম দেওয়া আছে, তাহলে 8 গ্রাম সমান কত মোল হবে? এই যে তাহলে গুণ হবে, ভাগ করলাম 1 দিয়ে ভাগ করলাম, মানে 56 কে ভাগ করলাম 1 দিয়ে, 56 দিয়ে ভাগ করলাম এবং সেটা গুণ করব 8 দিয়ে, কত হয়? 0.143, এটা হলো। এরপরে প্রশ্ন, 5 গ্রাম পানি এতে কত মোল হবে? ঠিক আছে, এই একই রকম। তো এখানে 1 মোল পানি মানে কত? 18 গ্রাম, তাহলে 18 গ্রাম পানি, 18 গ্রাম কোথায় পেলাম বলো তো? 18 গ্রাম হচ্ছে পানির আণবিক ভর বের করতে হবে। এরকম প্রশ্ন কিন্তু আমরা এর আগের ক্লাসটাতেও করেছিলাম, মানে 1 নম্বর যে ক্লাসটা আমরা করেছি এটাতেও করেছিলাম। তো এখানে আণবিক ভর হচ্ছে 18 গ্রামে 1 মোল হলো, তাহলে 1 গ্রামে কত? আর এখানে আছে 5 গ্রাম, কত হবে? এই যে এটা হলো একই, এটা সহজ ছিল। তারপরে 2 নম্বর প্রশ্ন হচ্ছে আয়তন সংক্রান্ত সৃজনশীল প্রশ্ন, মানে আয়তন নির্ণয় সম্পর্কিত। যেমন প্রমাণ অবস্থায় এখানে কার্বন মনোক্সাইড, এটাই বলে কার্বন মনোক্সাইড যৌগের 50 গ্রামের আয়তন নির্ণয় করতে হবে। এটা আবার আসছে দেখো চট্টগ্রাম বোর্ড, তারপরে দিনাজপুর বোর্ডে এসেছে 15 সালে। তো এখানে কার্বন মনোক্সাইডের আণবিক ভর কত? কার্বনের হচ্ছে 12 আর অক্সিজেন হচ্ছে 16, মানে 28। তাহলে এর ভর কত? ডব্লিউ সমান হচ্ছে এই যে 50 গ্রাম, এটা দেওয়া আছে, এই যে এটা, এই যে 50 গ্রাম দেওয়া আছে। আর এখানে ভি সমান কত হবে? তো আমরা সূত্র জানি, ভি সমান ডব্লিউ বাই এম ইন্টু 22.4 লিটার আর কি। তো এখানে ডব্লিউ এর মান বসিয়ে দিলাম, এম এর মান বসিয়ে দিলাম, ভাগ করে একে 22.4 দ্বারা গুণ করলাম, 40 লিটার হয়ে গেল। এরপরে 2 নম্বর প্রশ্ন, প্রমাণ অবস্থায় 5 মোল কার্বন মনোক্সাইড গ্যাসের আয়তন কত? তাহলে এখানে মোল সংখ্যা নির্ণয়ের যে সূত্র, এন সমান ভি বাই 22.4, এখানে এন এর মান কত দেওয়া আছে? দেখো এই যে 5 দেওয়া আছে, তাহলে এখানে ভির মান বের করতে হবে। তাহলে ভির মান এখান থেকে বের করলাম, কত হলো? এটার সাথে আর গুণ করে দেবো, 112 লিটার হয়ে গেল। 3 নম্বর প্রশ্ন, প্রমাণ অবস্থায় 5টি কার্বন ডাইঅক্সাইড অণুর আয়তন কত হবে? এখন 1 মোল মানে কত? 1 মোল কার্বন ডাইঅক্সাইড মানে আছে 6.023 10⁻23 টি কার্বন ডাইঅক্সাইড অণু, মানে 22.4 লিটার প্রমাণ অবস্থায়। তাহলে এখানে একটি কার্বন ডাইঅক্সাইড অণুর আয়তন কত হবে? এখন এই যে এতটি অণুর আয়তন কত? এত লিটার, তাহলে একটার কত? ভাগ করে দিতে হবে এটা। এখানে আছে 5টার আয়তন বের করতে বলছে, 5টার কত হবে? তাহলে 5 দিয়ে গুণ করে দিলাম, এটাকে গুণ করে দিলে এই যে মানটা হলো এত লিটার। ওকে, এই ধরনের প্রশ্ন আসতে পারে। তো এরকম প্রশ্ন একটু কমই আসে, এমসিকিউ তে বেশি আসে। এখন 3 নম্বর দেখো, অণুর সংখ্যা সংক্রান্ত সৃজনশীল প্রশ্ন। এখানে দেখো একটা বিক্রিয়া দেওয়া রয়েছে,
Cr2r বিক্রিয়া করে CS2 তৈরি করেছে। প্রদত্ত উৎপাদ যৌগটির একটি অণুর ভর নির্ণয় করতে হবে। এটাই আবার 2024 সালে এসেছে রাজশাহী বোর্ডে। আচ্ছা, এখানে উৎপন্ন যৌগ হচ্ছে CS2, কার্বন ডাইসালফাইড। এখানে আর জিনিসটা কি, যেহেতু এখানে দেখো এখানে S হয়েছে এবং C হয়েছে, তো এখানে তো C আছে, এখানে সালফার আছে, তার মানে নিশ্চয়ই আর এর ভিতর সালফার আছে, আরটাই হচ্ছে সালফার। ওকে, তো CS এর মানে কার্বন যে ডাইসালফাইড এর আণবিক ভর কত? আণবিক ভর বের করলাম, এই যে 76 হলো। তো 1 মোল মানে কতটি? এতটি অণু, তাহলে এতটি অণুর ভর হচ্ছে এই যে 76 গ্রাম। তাহলে একটি অণুর ভর কত? ভাগ করে দিতে হবে, এই যে এত গ্রাম হলো। তারপর একই রকম 2 নম্বর প্রশ্ন দেখো, নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্ন উত্তর দিতে হবে। এটা 2024 সালে ময়মনসিংহ বোর্ডে এসেছে। এখানে হচ্ছে 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইন যৌগটির নাম হচ্ছে কি? ওয়াই। আচ্ছা, অ্যালকাইন মানে কি? কার্বন কার্বন 3 বন্ধনকে বলা হয় অ্যালকাইন। তো 3 কার্বন বিশিষ্ট যদি হয়, তাহলে দেখো এর একটা সংকেত আছে, সাধারণ সংকেত CN H2N মাইনাস কত 1, এটা হচ্ছে সূত্র, হ্যাঁ, -2 সূত্র, এটা হচ্ছে সাধারণ সংকেত। তো এখানে এন এর এই যে এন যদি হয় 3 কার্বন বিশিষ্ট, তাহলে হাইড্রোজেন কয়টা হবে? 3 দুগুণ 6, তার থেকে 2 চলে গেল, 4টা। তাহলে দেখো এটা হবে প্রোপাইন। এটার নাম কি? প্রোপাইন। তোমরা যখন 10ম অধ্যায় পড়বা, 10ম অধ্যায় তোমাদের যে রসায়নের 10ম অধ্যায় যখন পড়বো, তখন এই বিষয়গুলো বিস্তারিত জানতে পারবে। এটার নাম প্রোপাইন। তো প্রোপাইন এর আণবিক ভর কত? আণবিক ভর বের করলাম 40 হলো। তো আমাদের বের করতে হবে একটি অণুর ভর, তার মানে এখানে এতটি অণুর ভর হচ্ছে 40 গ্রাম, তাহলে একটা অণুর ভর কত? ভাগ করে দেবো, এত গ্রাম হয়ে গেল। ওকে, এরপর 3 নম্বর প্রশ্ন দেখো, নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্ন করতে হবে। এখানে কি বলতেছে যে যৌগটির একটি অণুর ভর নির্ণয় করতে হবে। এখানে কি দেওয়া আছে বলতো? হাইড্রোজেন কার্বনেট বা কার্বনিক যে অ্যাসিড, ওটার ওখানে কত গ্রাম সেটা দেওয়া আছে, আবার এখানে আয়তন দেওয়া আছে। তো একটি অণুর ভর নির্ণয় করতে হবে। তাহলে দেখো এই যে যৌগটি হলো কার্বনিক অ্যাসিড, এই সংকেত H2CO3, এর আণবিক ভর কত? 62 মানে 62। তো আমরা জানি 1 মোল কোন পদার্থ থেকে প্রায় এতটি অণু পাওয়া যায়, তাহলে এতটি অণুর ভর হচ্ছে 62 গ্রাম। তাহলে একটি অণুর ভর কত? তো ভাগ করে দিতে হবে, তাহলে এত গ্রাম। ঠিক আছে, এইভাবে। এরপরে দেখো, নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্ন উত্তর দিতে হবে। এখানে X2 আর Y2 এটা বিক্রিয়া করেছে NH3 তৈরি করেছে। এখন দেখো এখানে বলছে যে 5টি X2 অণু থেকে উৎপন্ন উৎপাদের, অর্থাৎ উৎপন্ন হবে তো অ্যামোনিয়া অণুর ভর সংখ্যা নির্ণয় করতে হবে। পরীক্ষায় তো এটা দেওয়া থাকবে না, এটা তো মনে করো আমি দিয়ে দিচ্ছি এখানে, কিন্তু উৎপাদ কি হবে এটা তো তোমার বের করে নিতে হবে। উৎপাদ কি হয়েছে এখানে? উৎপাদ তো হয়েছে যে দেওয়াই আছে যে NH3 তৈরি হয়েছে না। এখন আমরা জানি এতটি অণু থেকে উৎপন্ন হয় কতটি অণু। দেখো এখানে X থেকে এক অণু X থেকে 1 মোল X থেকে তৈরি হয়েছে 2 মোল, তার জন্য এর সাথে 2 গুণ করে দিতে হবে, এই সংখ্যাটার সাথে 2 গুণ করে দিলাম। তাহলে একটি থেকে কয়টা হবে? কম হবে, তাই ভাগ। আবার এখানে রয়েছে কত? 5টি, তাহলে ওই 5টা এখানে গুণ করে দেবো। এটা কাটা, এই যে 2 আর এই 5 দুগুণ কত হয়? 10টি হবে। এরপর দেখো 5 নম্বর প্রশ্ন, 10 গ্রাম এই যেটা দেওয়া CA ও ClCl ব্লিচিং পাউডারের সংকেত, এটা যোগে মোট পরমাণু সংখ্যা নির্ণয় করতে হবে। তো আমাদের প্রথমে কি করতে হবে? এই ধরনের অঙ্কে সবগুলোতে আমাদের আণবিক ভর কিন্তু প্রথমে লাগবেই। তো লিখলাম 127 গ্রাম। এই যে ব্লিচিং পাউডারে পরমাণু সংখ্যা আছে কয়টা? দেখো এই যে পরমাণু সংখ্যা আছে 4 গুণ এত। তো দেখো এখানে এই যে একটা যোগের ভিতরে, ঠিক আছে, মোট কয়টা পরমাণু আছে? কয় ধরনের? 1 2 3 4 ধরনের। তো এখানে মোট তাহলে পরমাণুর সংখ্যা, যেহেতু এটা পরমাণুর সংখ্যা বলেছে, যদি অণুর সংখ্যা বলতো তাহলে এই 4 গুণ করা হতো না। দেখছো এই যে 4 দ্বারা গুণ করেছি কেন? কারণ এখানে কিন্তু পরমাণুর সংখ্যা বলেছে, পরমাণুর সংখ্যা। হ্যাঁ, তাহলে এখানে আছে 4টা পরমাণু, একটা পরমাণুতে তো 1 মোল পরমাণু মানে এতটি পরমাণু। তাহলে এখানে এই যে তাহলে মোট 4 এখানে গুণেছে, তো এখানে এটা 4 গুণ করে দিলাম। তাহলে 1 গ্রাম থেকে কয়টা হবে? তাহলে ভাগ হবে, এবং এখানে রয়েছে কত? দেখো 10 গ্রাম, এখানে 10 গুণ করে দিলাম, টোটাল এই মানটা হলো এত। এরপরে দেখো 4 নম্বর প্রশ্ন, 4 টাইপ গ্যাসের মোলের আয়তন সংক্রান্ত সৃজনশীল প্রশ্ন। এই যে একটা বিক্রিয়া দেওয়া হয়েছে, তো এখানে লেড নাইট্রেট, এখান থেকে লেড অক্সাইড তৈরি হয়েছে, ওয়াই আর অক্সিজেন তৈরি হয়েছে। এখন
60 গ্রাম বিক্রিয়ক থেকে কত আয়তনের অক্সিজেন O2 পাওয়া যাবে বিক্রিয়ার আলোকে নির্ণয় করতে হবে। এখানে পিবি মানে লেডের আয়তন মানে আণবিক পারমাণবিক ভর দেওয়া আছে 207, ঠিক আছে। তো এখানে বিক্রিয়াটা সম্পন্ন করতে হবে। লেড নাইট্রেট এটা বিক্রিয়াকে যদি তাপ দাও তো এখান থেকে লেড অক্সাইড তৈরি হবে, নাইট্রোজেন ডাইঅক্সাইড আর অক্সিজেন তৈরি হলো। এখানে বিক্রিয়ক পদার্থ এইটা, এর ভর আণবিক ভর কত, আণবিক মানে এই যে 2 সহ দিছি বুঝছো, 2 মোল তৈরি হয়েছে তো এই জন্য 2 সহ 662। তাহলে আদর্শ তাপমাত্রা চাপে 1 মোল পরিমাণ যে কোনো গ্যাসের আয়তন আছে 22.4। তাহলে এখানে 662 গ্রাম লেড নাইট্রেট থেকে অক্সিজেন পাওয়া যাবে কতটুকু, দেখো 1 মোল অক্সিজেন না, এই জন্য এখানে 22.4 দেওয়া হয়েছে। তাহলে 60 গ্রাম থেকে কতটুকু পাওয়া যাবে, 1 গ্রাম থেকে কতটুকু পাওয়া যাবে, এখানে 662 দ্বারা ভাগ করে এখানে 60 গ্রাম থেকে কত হবে 60 গুণ করে দিতে হবে, তাহলে 2.03 লিটার হয়ে গেল। এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন টাইপ, ওটা একটা টাইপেরই শেষ। এরপরে দেখো মোলারিটি বা ঘনমাত্রা সংক্রান্ত সৃজনশীল প্রশ্ন। এইটা আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই অধ্যায়টা, মানে এটা আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোন অধ্যায়টা কোন প্রশ্নে যে এই টাইপের মোলারিটি এবং ঘনমাত্রা সংক্রান্ত। এটা একটা গ নাম্বারে, প্রত্যেকটা প্রশ্নের গ নাম্বারে কিন্তু বেশিরভাগ এটা এসে থাকে। এখন নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্ন উত্তর দিতে হবে। এটা আবার যশোর বোর্ডে এসেছে 19 সালে। এখানে দেখো এখানে রয়েছে স্ক্লাকট লাইম রয়েছে। স্ক্লাকট লাইম আর এখানে ঘনমাত্রা দেওয়া আছে আর এখানে আয়তন দেওয়া আছে। এখন আমাদের বলছে পাত্রের দ্রবণে দ্রবের পরিমাণ বের করতে হবে। তো এখানে দ্রবের ঘনমাত্রা দেওয়া আছে, দেখো 0. কত, এই দেখো ঘনমাত্রা আছে 0.5। এম দেখে বুঝলাম, কি দেখে বুঝতে হবে, এই যে এখানে এম ঘনমাত্রা এক আছে মোলার তো এম দেখে বুঝলাম, আর এখানে আছে আয়তন এমএল দেখে আয়তন বুঝলাম, তো এইটা দিয়ে দিলাম। তো দ্রবের পরিমাণ ডব্লিউর মান বের করতে হবে। তা আমাদের স্ক্লাকট লাইমের দ্রবণ মানে স্ক্লাকট লাইম বলতে ক্যালসিয়াম অক্সাইড বুঝছো, CaOH2 সংকেত এইভাবে আসবে। তো এখন তুমি যদি সংকেতটা দিয়ে দেয় তাহলে তুমি অঙ্কটা পারবা, কিন্তু স্ক্লাকট লাইম যদি বলে বা অন্য কোনো কিছু বলে তাহলে ওই সংকেতটা তোমার মনে রাখতে হবে বুঝছো। এখানে স্ক্লাকট লাইম মানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তো ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত 74 হলো। তাহলে এখানে আমাদের ডব্লিউর মান বের করতে হবে। তো ডব্লিউ সমান আমরা কি জানি, SMV ভাগ আছে 1000, তো SMV ভাগ 1000 দিয়ে দেখলাম এই মানটা এত আসলো। ভুল হয় কিনা তোমরা একটু কমেন্টকে জানিয়ে দিও। নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্ন উত্তর দিতে হবে। এখানে 2টা দ্রবণ দেওয়া আছে, 1 নং দ্রবণ 2 নং দ্রবণ। তো আমাদের এখানে প্রশ্ন করছে যে কোন দ্রবণের ঘনমাত্রা সর্বাধিক হবে, দুটারই দ্রবণের ঘনমাত্রা বের করতে হবে। একটা আছে পটাশিয়াম হাইড্রোক্সাইড আর একটা আছে সালফিউরিক অ্যাসিড। এখন পটাশিয়াম হাইড্রোক্সাইড যেটা দেখো এই যে এর আয়তন কত, তো এখানে আয়তনটা আমরা এখানে যোগ করে দেবো, সবকিছু মান বের করবো। প্রদত্ত ভর কত হবে, ডব্লিউ তো এই যে দেওয়া আছে দেখো প্রথমটা 30 গ্রাম। এরপরে এখানে আয়তন দেখো এই যে আয়তন দুইটারই 500, ঠিক আছে, এই যে 500, আর এই ডব্লিউ তো ওইটা দেওয়া আছে। এখন S1 কত হবে, S সমান কত 1000 ডব্লিউ ভাগ MV। তো M1 V1 দ্বারা এটা দিয়ে প্রকাশ করলাম, কত হলো, এটা হলো 1.07 M হলো। এখন আমাদের কাছ থেকে তোমরা যদি এই শীটটা নিতে চাও তাহলে আমাদের যে নাম্বারটা আছে 01620103495 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ রয়েছে বা হচ্ছে কল দিয়ে তোমরা এই প্রিপারেশন বুকটা যদি কিনতে চাও তো আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবা। এই প্রিপারেশন বুক রয়েছে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি। তোমরা এইটা যে কোনো একটা নিতে পারো বা সবগুলো যে কোনো সব অধ্যায় থেকে যে কোনো অধ্যায় তোমরা চাইলে নিতে পারো বা সব অধ্যায় নিতে পারো। আচ্ছা, এরপর 2 নং দ্রবণের ক্ষেত্রে এই যে 2 নং দ্রবণ আছে এটা দেখছো, এই যে 2 নং এত হচ্ছে ডব্লিউর মান, আর এটা থেকে আমাদের আণবিক ভর বের করতে হবে, আর এটা হচ্ছে ভিটুর মান আর কি, মানে আয়তন। ওইভাবে আমরা লিখলাম, দেখো এই যে 98 15 গ্রাম আর ভিটুর মান হচ্ছে এটা। এখন আমরা জানি এই যে S সমান কত 1000 ডব্লিউ ভাগ MV, এইখানে মানটা বসিয়ে দিলাম। তাহলে দেখতেই পাচ্ছ যে 1 নং দ্রবণের ঘনমাত্রা বেশি হবে, কেন, কারণ এটা হচ্ছে 1.07 আর এটা কি, এটা হচ্ছে 0 তার মানে কি 1 এর চেয়ে কম। এরপরে 3 নম্বর প্রশ্ন, 20 গ্রাম A যৌগের 15 গ্রামকে বিশ্লেষণ করে 4 গ্রাম কার্বন, 0.33 গ্রাম হাইড্রোজেন এবং অবশিষ্ট অক্সিজেন পাওয়া গেল। এ যৌগের আণবিক ভর এত হলে এ যৌগের অবশিষ্ট ভর থেকে 500 ml ডেসিমোলার দ্রবণ প্রস্তুত করা যাবে কিনা, এটা কঠিন রকমের প্রশ্ন। তো দেখো এখানে অবশিষ্ট যে যৌগ রয়েছে কত গ্রাম রয়েছে, ঠিক আছে, এটা টোটাল কত গ্রাম 20 গ্রাম না, তো 20 গ্রাম থেকে এই 15
15 গ্রামকে বিশ্লেষণ করা হয়েছে, ঠিক আছে, তার মানে কত, 5 গ্রাম থাকতেছে। তো আণবিক ভর কত এখানে, আণবিক ভর হচ্ছে, তো আমাদের ওই যে মানে টোটাল তো ছিল হচ্ছে 20 গ্রাম, তাই না? এ যৌগের যে ভর এটা হচ্ছে 20 গ্রাম, তো এখান থেকে 15 গ্রামকে বিশ্লেষণ করা হয়েছে, ঠিক আছে। তো এই যৌগের তাহলে অবশিষ্ট কত হবে, এই গ্রাম মানে 15 গ্রাম তো নেওয়া হয়ে গেছে, অবশিষ্ট তাহলে 5 গ্রাম থাকতেছে। আণবিক ভর তো এই যৌগের দেখো এখানে রয়েছে এই যে 90, এই যে, আর ভির মানে আয়তন হচ্ছে 500 ml। এইবার এর সমান কত, 1000 W ভাগ mv, এই যে 0.1 m হলো। হ্যাঁ, এই যৌগের অবশিষ্ট 5 গ্রাম থেকে 500 ml ডেসিমোলার দ্রবণ তৈরি করা যাবে। ডেসিমোলার দ্রবণের ঘনমাত্রা কত দেখো, 1/10 অর্থাৎ 0.1 m, এটা হচ্ছে ডেসিমোলার দ্রবণের ঘনমাত্রা। সেমি মানে কত, 1/2, এটা হচ্ছে m, আর সেন্টি বললে 1/100 m, ঠিক আছে। এগুলো হচ্ছে আর কি তোমার, আর সেন্টি এটা হচ্ছে সেন্টি, এটা ডেসি, এটা হচ্ছে সেমি, সেমি মোলার দ্রবণ, ডেসিমোলার দ্রবণ, আবার মোলার দ্রবণের ঘনমাত্রা হচ্ছে 1 m, এগুলো মনে রাখবা। এরপরে 4 নম্বর প্রশ্ন, 500 ml দ্রবণে সোডিয়াম কার্বনেট এর এতটি অণু দ্রবীভূত থাকলে দ্রবণের ঘনমাত্রা মোলারিটি কত হবে। তো এখানে মোল সংখ্যা বের করতে হবে, মোল সংখ্যা সূত্র হচ্ছে n বাই এই যে এটা, এই সংখ্যাটা অ্যাভোগাড্রো সংখ্যা, তাহলে এত মোল হলো। এর সমান কত আমরা জানি, n × 1000 ভাগ v, এখানে এত হবে, এটা আরেকটা সূত্র, বুঝছো, এটা আরেকটা সূত্র। তারপরে 5 নম্বর প্রশ্ন দেখো, এখানে একটি বিকারে 100 ml 0.5 m সোডিয়াম কার্বনেট দ্রবীভূত রয়েছে। বিকারে অতিরিক্ত 100 ml পানি যোগ করার পর ক্যালসিয়াম কার্বনেট দ্রবণের ঘনমাত্রা কত হবে, এটা আমাদের বের করতে হবে। এখন দেখো এখানে সোডিয়াম কার্বনেটের আয়তন কত, 100 ml প্রথম অবস্থায়, ঘনমাত্রা কত, 0.1। এরপর আণবিক ভর কত, আণবিক ভর বলতে এটা আমরা বের করব। তো আমরা জানি W সমান 1000, মানে W সমান SMV ভাগ আছে 1000, এটা কত হলো 1.06 গ্রাম। তো পানি অ্যাড করা হচ্ছে, কত গ্রাম পানি, 200 ml পানি অ্যাড করা হচ্ছে। তো আর বাকিগুলো সব তো সেমই থাকতেছে, এখানে W দেওয়া আছে এত, mj, এই Wটা এখান থেকে পেলাম, এই যে এখানে। তো এখন আমাদের আবার ঘনমাত্রা কত হবে, এই যে এটা, ঠিক আছে, এই যে সূত্র ভাগ করে দিলাম, তাহলে এত হলো। তার মানে পানি যোগ করার পর সোডিয়াম কার্বন দ্রবণের ঘনমাত্রা হবে 0.5 m। এইভাবে আমরা করতে পারি ইজিলি ভাবে, ঠিক আছে। তুমি এই অঙ্কটা আরেক ভাবে করতে পারো, এই যে ম্যাথটা সেম ভাবে, এই যে এখানে দেখো, এখানে S1 ধরতে পারো, S1 হচ্ছে কত, 0.1 m, এখানে V1 ধরতে পারো কত, 100 ml কে, 100 ml, আবার এখানে V2 কত, আরো 100 যোগ করা হচ্ছে, তাহলে 200 ml, ঠিক আছে। এখন আমরা এখানে আমাদের S2 এর মান বের করতে হবে। তো আমরা সূত্র জানি, এক সূত্র আছে S1 S2 V2 সমান S1 V1, ঠিক আছে। এখানে দেখো, তাহলে এখানে S2 সমান কত হবে, S2 সমান হবে S1 এর মান কত, 0.1 ইন্টু V1 এর মান কত, 100, আর এখানে V2 দিয়ে ভাগ করে দিতে হবে, 200 দিয়ে ভাগ করে দিলাম। এখানে যে মানটা থাকে দেখো কত থাকে, 0.1 গুণ হচ্ছে এই যে 100 ভাগ কত, হয়তো তো কাটাকাটি যায়, তাই না, এটা ভাগ করলো 0.1ই থাকে, এটাকে 2 দিয়ে ভাগ করা যায়, যে 0.1 এটাকে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে, দেখো কাটাকাটি করে 0.05 হবে, বুঝছো, এই যে 0.05। তোমরা চাইলে এই সূত্রটাও ইউজ করতে পারো একদম ইজিলি। এরপরে দেখো 6 নাম্বার, নিচে 2টি দলের তথ্য দেওয়া হলো, মানে 2টা দল আছে, প্রথম দল দ্বিতীয় দল। তো তারা প্রথম দল সোডিয়াম কার্বনেট, দ্বিতীয় দল ক্যালসিয়াম ক্লোরাইড নিল। তো দ্রবের ভর নিল আছে এটা 39, আর এটা হচ্ছে 67, আর দ্রবের আয়তন আছে এটার এত, এর আয়তন আছে এত, ঠিক আছে। এখন প্রত্যাশিত ঘনমাত্রা, তারা চাচ্ছে যে ঘনমাত্রা এটা এত হবে প্রথম দল, আর দ্বিতীয় দলের ঘনমাত্রা এত হবে। আচ্ছা, এরপর দেখো তো প্রথম দলের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, প্রথম দলের ক্ষেত্রে ভর আছে 39 গ্রাম, আণবিক ভর বের করবে 100 কত 6, আর আয়তন দেওয়া আছে এখানে লিটারে দেওয়া আছে, বুঝছো, লিটারে থাকলে অবশ্যই 1000 দ্বারা গুণ করে এটাকে মিলিলিটারে কনভার্ট করে নিতে হবে, 1500 মিলিলিটার হলো। এখন আমরা জানি S সমান 1000 W ভাগ mv, মান বসিয়ে দিলাম 0.25 গ্রাম হলো। এখন দেখো 0.25, আর এখানে রয়েছে 0.26, ওকে। তার মানে এখানে কিন্তু প্রথম দলের প্রত্যাশা কিন্তু হয় নাই, প্রথম দল পারবে না ঘনমাত্রা বানাইতে। তাহলে দ্বিতীয় দলের ক্ষেত্রে দেখি,
ক্যালসিয়াম কার্বনেট, এটা ক্যালসিয়াম কার্বনেটের এটা ভর দেওয়া আছে এত গ্রাম, আর আণবিক ভর তো বের করলাম, আর আয়তন দেওয়া আছে 1000 দ্বারা গুণ করে, এটা হলো, এটার মান কত 0.5। আবার প্রত্যাশিত যেটা সেটাও কিন্তু 0.5। তার মানে বুঝতেছি যে দ্বিতীয় দলের প্রত্যাশা কিন্তু পূরণ হবে, অর্থাৎ দ্বিতীয় দল পারবে। ঠিক আছে, এরপরে দেখো তুমি কিভাবে 200 ml সেমিমোলার দ্রবণ তৈরি করবা। কার দ্রবণ? ক্যালসিয়াম কার্বনেটের। এখন দেখো আয়তন কত 200, সেমিমোলার মানে কত? সেমিমোলার মানে 0.5 এম। দেখো এটা মনে রাখবা, সেমিমোলার বললে 0.5 এম, ডেসিমোলে 0.1, সেন্টি বললে 0.01, হ্যাঁ, আর মোলার দ্রবণ বললে 1, এইরকম ভাবে এটা মনে রাখতে হবে। তো এটা বানানোর জন্য তোমাকে ডব্লিউ এর মান কত হতে হবে? 10.6 গ্রাম। এটা হচ্ছে আনসার। ঠিক আছে, তো এই ধাপগুলো হচ্ছে এরকম যে প্রথমে তুমি 200 ml আয়তনিক একটা ফ্লাক্স নিবা, তারপরে 10.6 গ্রাম ক্যালসিয়াম সোডিয়াম ক্লোরাইড নিবা, আয়তনিক ফ্লাক্সে ক্যালসিয়াম কার্বনেট ঢেলে পানি খানিকটা পানি দিয়ে ঝাঁকাতে হবে, ফ্লাক্সে 200 ml দাগ পর্যন্ত পানি ভরে নিতে হবে। ওকে, এরকম। এরপর দেখো 8 নাম্বার, তুমি 200 ml সোডিয়াম কার্বনেট সেমিমোলার দ্রবণকে কিভাবে সেন্টিমোলার দ্রবণে পরিণত করবে। দেখছো, এই যে সেমিমোলার দ্রবণের ঘনত্ব 0.5 আর আয়তন দেওয়া আছে, আর এখানে 0.01, এটা সেন্টিমোলার। তাই নতুন যে ঘনমাত্রা মানে আয়তন কত হবে? তো আমরা জানি m1, মানে তুমি s1 দিতে পারো এখানে। ঠিক আছে, এই যেটাকে s1 s2 দিতে পারো, কোনো সমস্যা নাই। এই v2 এর মান বের করতে হবে। এখানে কত হলো? 10,000 ml। তার মানে 10,000 ml মানে কত? 10 লিটার দ্রবণ। অতিরিক্ত কতটুকু যোগ করতে হবে? আগে ছিল হচ্ছে 200, তার থেকে মানে 10,000 থেকে 200 বাদ দিতে হবে, মানে 9,800 ml, মিলিলিটার, এত মিলিলিটার পানি অ্যাড করতে হবে বা জল অ্যাড করতে হবে। এরপর দেখো 6 নম্বর প্রশ্ন, টাইপ আর কি, টাইপ নাম্বার 6, শতকরা সংযুতি সংক্রান্ত সৃজনশীল প্রশ্ন। শতকরা সংযুতি বের করতে হবে। যেমন দেখো এখানে এক টাইপের আছে, 15 গ্রাম ক্যালসিয়ামের সাথে 20 গ্রাম ক্লোরিন গ্যাস মিশ্রিত করা হলো এবং ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হলো, উৎপাদটি শতকরা সংযুতি নির্ণয় করতে হবে। এখন বিক্রিয়াটির ফলে ক্যালসিয়াম ক্লোরাইড কতটুকু উৎপন্ন হবে, তাই না? তো আণবিক ভর বের করলাম, এখন ক্যালসিয়ামের শতকরা সংযুতি বের করতে হবে। কিভাবে? ক্যালসিয়ামের ভর হচ্ছে এই যে পারমাণবিক ভর হচ্ছে কত? 40, আর এখানে দেখো টোটাল কত? টোটাল হচ্ছে এই যে 111, আর তাকে শতকরা নেওয়ার জন্য 100 দিয়ে গুণ করলাম, তাহলে এই যে এই মানটা হলো এত। আবার ক্লোরিনের ক্ষেত্রে ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে যেটা, আর কয়টা ক্লোরিন আছে? এখানে 2টা ক্লোরিন, তাই 2 দিলাম, আর এই 100 দিয়ে গুণ করে দিলাম শতকরা নেওয়ার জন্য, আর এই টোটাল এই 111 দিয়ে ভাগ করলাম, 63.97% হয়ে গেল। এইবার 2 নম্বর প্রশ্ন, নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে 2টা বিকার আছে, বিকার এক মানে এ আর বিকার বি। এই যে এখানে আছে সালফিউরিক অ্যাসিড আর এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড। এরকম একটা আগেও দেখছিলাম। বিকার দুটির দ্রবণকে একত্রে করলে যে লবণ উৎপন্ন হবে তার শতকরা সংযুতি বের করতে হবে। তার মানে আমাদের বিক্রিয়া লাগবে। এখানে দেওয়া আছে দেখো, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড আর আছে সালফিউরিক অ্যাসিড। বিক্রিয়া করলাম, বিক্রিয়া করলে ক্যালসিয়াম, এখানে পটাশিয়াম সালফেট তৈরি হয়েছে। এখন এই পটাশিয়াম সালফেটের আণবিক ভর কত? 174। দেখো সালফারের শতকরা সংযুতি কত হবে? এই যে এখানে টোটাল আছে 174, আর এটা কত আছে? পটাশিয়াম সরি প্রথমে আমরা সালফার বের করতে, সালফার আছে 32, এই যে 32 দিলাম, গুণ করে দিলাম, এটা হলো। এইটা মেন হচ্ছে আমাদের এই যে জিনিসটা, দেখো এই জিনিসটা বের করা, বাকি সবগুলো তোমরা এগুলো পারবা। হ্যাঁ, মেন হচ্ছে তোমার এই যে ক্যালসিয়াম সালফেট বের করা। আচ্ছা, তারপরে দেখো এখানে 90 গ্রাম আণবিক ভর বিশিষ্ট যৌগ এম এর 15 গ্রাম বিশ্লেষণ করে এত গ্রাম হাইড্রোজেন, এত গ্রাম কার্বন এবং এত গ্রাম অক্সিজেন পাবো। যৌগটি শতকরা সংযুতি বের করতে হবে। তাহলে দেখো এখানে হাইড্রোজেনের শতকরা সংযুতি কত? তোমরা চাইলে যে এর এইচও লিখতে পারো, এসিও এইভাবে লিখতে পারো। ঠিক আছে, এখানে দেখো তাহলে এখানে হাইড্রোজেন কত পার্সেন্ট পাওয়া গেছে? 0.33 গ্রাম। এই যে 100 দিয়ে গুণ করতে হবে, টোটাল কত? 15, টোটাল 15 না, তাই 15 দিয়ে ভাগ, এই যেটা, বাকিগুলো সব সেম ভাবে করলাম। মেন হচ্ছে আমাদের সবগুলো সেম থাকবে। মেন হচ্ছে দেখো এক্স যৌগটি শতকরা সংখ্যা, তাহলে এক্স যৌগটি এখানে কি? এক্স যৌগ এখানে অক্সিজেন আর নাইট্রোজেন বিক্রিয়া করে কি তৈরি করে? নাইট্রিক অক্সাইড তৈরি করে, নাইট্রিক অক্সাইড। তাহলে এই নাইট্রিক অক্সাইড তৈরি করতে পারলে তোমরা এগুলো অটোমেটিক পারবে, যেটা পেরে যাওয়া, সবগুলো সেম আর কি উত্তর আর কি। তারপর নিচে যে উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্ন দিতে হবে। এখানে সিদ্ধ গোল আলু
পানির সাথে বিক্রিয়া করে এনজাইম দিয়ে বিক্রিয়া করলে এ যৌগটা তৈরি হলো, তারপর এনজাইম দিয়ে বিক্রিয়া হলে বি যৌগটা তৈরি হবে। এখন কথা আছে এখানে এ যৌগের শতকরা সংযুতি বের করতে হবে, এ যৌগটা আসলে কি। দেখো গোল আলু আর হচ্ছে পানি বিক্রিয়া করে এ যৌগটা তৈরি করে, মানে এখানে হচ্ছে গ্লুকোজ তৈরি হবে। আবার বি যৌগের কথা বললে বি হচ্ছে ইথানল তৈরি হবে, ঠিক আছে। আচ্ছা এখানে কার্বন ডাইঅক্সাইড আছে, যাই হোক আমাদের এখানে যেহেতু এ যৌগ বলেছে তার মানে গ্লুকোজের শতকরা সংযুতি বের করতে হবে। তো আণবিক ভর বের করব, তারপরে যে শতকরা সংযুতি এনে বের করলাম, কার্বনের যেরকম 12, 6টা কার্বনের 6 আর এখানে 100 দ্বারা গুণ করে শতকরাতে কনভার্ট করে দিলাম। তারপর এখানে হাইড্রোজেনটা বের করবা, অক্সিজেনটা বের করবা, ব্যাস শেষ। সবকিছু এখানে পারবা তোমরা, শুধুমাত্র যে যৌগটার কথা বলবে মানে ওই যৌগটা তোমাকে আগে বিক্রিয়া দেখতে হবে। যেমন এখানে জেড যৌগটা কি হবে এটা জানলেই তোমরা কিন্তু অটোমেটিক এগুলো বের করতে পারবা, ঠিক আছে। যেমন দেখো যে এখানে এইটার নাম কি, এই যে C4H6, C4H6 এটা কিন্তু বিউটেন, হ্যাঁ বিউটেন, বিউটাইন আর কি, বিউটাইন মানে এটা অ্যালকাইনের সংকেতের সাথে মিলে গেল CnH2n -2 এরকম, এর সাথে পানি যুক্ত হয়ে আর এরা প্রভাবক থাকলে জেড তৈরি হবে। তাহলে জেড জিনিসটা কি, জেড হচ্ছে বিউটানেল, জেড হচ্ছে বিউটানেল মানে এই জৈব যৌগ, এটা হচ্ছে জৈব যৌগের অধ্যায়, অর্থাৎ তোমাদের চ্যাপ্টার 10 আছে না, ওই 10তম অধ্যায়ে এগুলো কিন্তু আছে, বুঝছো। তো কার্বনের শতকরা সংযুতি, হাইড্রোজেনের শতকরা সংযুতি, অক্সিজেনের শতকরা সংযুতি, ঠিক আছে, এরকম ভাবে। আচ্ছা এরপর দেখো এইখানে নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্ন উত্তর দিতে হবে। ওকে, এখানে দেখো নাইট্রোজেন আছে, এর সাথে হাইড্রোজেন যুক্ত করলাম আর প্রভাবক থাকবে আয়রন। চাপ দিলে এখানে দেখো -92 কিলো জুল কি হলো তাপ লাগবে, কি যাক ওটা দরকার নেই। এক্স যৌগটার মৌলগুলোর কি করতে হবে, শতকরা সংযুতি। তাহলে আমাদের এক্স যৌগটা কি, নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করলো, এই যে অ্যামোনিয়া দেখছো, এই অ্যামোনিয়া। নাইট্রোজেনের শতকরা সংযুতি আর হাইড্রোজেনের শতকরা সংযুতি, এভাবে আমরা বের করলাম। তোমরা যদি জানো যে এখানে যৌগটা, জাস্ট যৌগটা বের করতে পারলে এগুলো ইজি হবে। এখানে কি হবে, এক্স যৌগটার শতকরা সংযুতি, তাহলে এক্স যৌগটা কি নাইট্রোজেন নাইট্রিক অক্সাইড, তাহলে এই বাকিগুলো সব তোমরা পারবা, দেখছো। তাহলে এখানে প্র্যাকটিস প্রবলেম তোমরা এগুলো বের করবা, যেমন বক্সাইড আকরিকে অক্সিজেনের শতকরা সংযুতি, তাহলে বক্সাইডের সংকেত জানা লাগবে না, বক্সাইডের সংকেত হচ্ছে এটা। তারপরে আয়রনের চৌম্বকীয় অক্সাইডের শতকরা সংযুতি বের করো, তো আয়রনের চৌম্বকীয় যে অক্সাইডের সংকেত হচ্ছে ম্যাগনেটাইট, এই যে Fe2Fe3O4 এরকম। এম যৌগটি শতকরা সংযুতি, এম যৌগটা কি, এখানে এই যে হাইড্রোকার্বন এটা হচ্ছে C2H6, দেখছো বাকি গুলো কিন্তু তোমরা পারবা, এগুলো প্র্যাকটিস করলে 100% তোমরা এটার আনসার করতে পারবা। এরপরে টাইপ আছে 7, শতকরা সংযুতি থেকে স্থূল সংকেত নির্ণয় করা। এগুলো একটা পারলে বাকি সবগুলো কিন্তু পারা যাবে। এইখানে দেখো একটি পরীক্ষার মাধ্যমে দেখা গেল 3 গ্রাম কার্বন পরমাণু এখানে 8 গ্রাম অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করেছে। যৌগটি শতকরা সংযুতি বের করতে হবে। এখন এখানে কার্বনের শতকরা সংযুতি কত হবে, কার্বন আছে কয় গ্রাম, 3 গ্রাম, তাহলে 3 গুণ 100 আর টোটাল কত আছে, এই 8 আর 3 11 ভাগ করলে এই হিসাব করলাম, এই মানটা হলো। অক্সিজেনের ক্ষেত্রে সেম এরকম, তো শতকরা সংযুতি যদি না দেওয়া থাকে প্রথমে বের করে নিতে হবে। এরপরে যেটা করতে হবে দেখো, এই যে শতকরা সংযুতিকে প্রথমে শতকরা সংযুতিকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা কি করব, ভাগ করে নেব। এ দেখো তাহলে এখানে কার্বন সমান কত হবে, সি সমান এইখানে কত 27.27, তো ওটাকে কার্বনের পারমাণবিক ভর কত 12 দ্বারা ভাগ করলাম, এত হলো। আবার অক্সিজেনের ক্ষেত্রে এই মানটা আসলো, নিজ নিজ পারমাণবিক ভর, অক্সিজেনের পারমাণবিক 16 দ্বারা ভাগ করলাম। এখন ভাগ করার পরে সবচেয়ে ছোট ভাগফল কোনটা, এই যেটা 2.27, এটা হচ্ছে সবচেয়ে ছোট আর কি। এই যেটা করতে হবে, ভাগফলগুলোর মধ্য থেকে যে সংখ্যাটি ক্ষুদ্রতম সেই সংখ্যা দ্বারা আবার ওই ভাগফলগুলোকে ভাগ করব। যেমন দেখো এখানে সবচেয়ে ছোট আছে 2.27, ওইটা কার্বনের ওই যে ওইটা দিয়ে ওইটা কি ভাগ করলাম, তাহলে 1 হলো। আবার এটাকেও আবার ওই ছোট সংখ্যা দ্বারা ভাগ করলাম, তাহলে কত হলো, 2 হলো। এবার এই মানগুলো এবং মৌলের প্রতীকগুলো দিয়ে গঠিত স্থূল সংকেত। দেখো কার্বন আছে কয়টা, এই যে একটা কার্বন একটা, আর অক্সিজেন কয়টা হয়েছে, 2টা, তাহলে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে, ঠিক আছে। এই মানগুলো এবং মৌলের প্রতীক দিয়ে গঠিত স্থূল সংকেত আছে এটা। এরপর দেখো এখানে একটি জৈব অ্যাসিড বিশ্লেষণ করে এত গ্রাম অক্সিজেন এত গ্রাম হাইড্রোজেন পাওয়া গেল, প্রাপ্ত অ্যাসিডের স্থূল সংকেত নির্ণয় করো। এখানে আমাদের এটা করব আমরা, হ্যাঁ। এখানে দেখো এখানে একই রকম অক্সিজেনের দেওয়া আছে এত %,
হাইড্রোজেন আছে এত পার্সেন্ট, তাহলে আরো একটা ই রয়েছে, সেটা কি দেখো, জৈব যৌগ যেহেতু অবশ্যই কার্বন থাকবে, কার্বন ছাড়া তো জৈব যৌগ হবেই না। ওকে, তাহলে 100 থেকে এই যে এদের পরিমাণটা যোগ করলাম, যোগ করে বিয়োগ করে দেবো, এত পার্সেন্ট কার্বন থাকবে। দেখো এখানে কার্বনের কথা কিন্তু বলি নাই, কিন্তু যেহেতু জৈব যৌগ বলেছে, যে জৈব অ্যাসিড বলছে না, জৈব অ্যাসিড মানে কি, জৈব যৌগ, জৈব যৌগে অবশ্যই কার্বন থাকা লাগবে, এটা মাস্ট। ঠিক আছে, এটা থাকতেই হবে। মা ছাড়া যেমন কি হয় না, যেমন ছেলে মেয়ে হতে পারে না, তেমনি কার্বন ছাড়া জৈব যৌগ হয় না। ঠিক আছে, এরকম। তো কার্বন থাকে, কার্বন হাইড্রোজেন এগুলো থাকে। তো এই যে এইভাবে এটা বের করলাম এই মানটা। তো প্রথমে কি করব, প্রথমে শতকরা সংযুতিকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করবো, ভাগ করলাম। তারপরে হচ্ছে সবচেয়ে ছোট যেটা, এর ভিতরে সবচেয়ে ছোট কোনটা, সবচেয়ে ছোট হচ্ছে এইটা, এইটা দিয়ে পুরোনায় এই ভাগফল গুলোকে ভাগ করব। তাহলে কার্বন হলো 2টা, হাইড্রোজেন অক্সিজেন হচ্ছে 1টা, আর হাইড্রোজেন হচ্ছে 4টা। এই যে সংকেত হবে কার্বন কার্বন 2টা, অক্সিজেন 1টা, 1 হলে দেওয়া লাগে না, আর হাইড্রোজেন আছে 4টা। তো অ্যারেঞ্জ করে C2H4O H4O এরকম বলে লিখলাম। আচ্ছা, এরপরে আমরা কি করব, হচ্ছে শতকরা সংযুতি থেকে আণবিক সংকেত নির্ণয় সংক্রান্ত সৃজনশীল প্রশ্ন। এরকম দেওয়া আছে, এগুলা এত গ্রামকে বিশ্লেষণ করে 4 গ্রাম হাইড্রোজেন, এত গ্রাম, আর বাকিগুলো হচ্ছে অক্সিজেন পাওয়া গেল। তাহলে অক্সিজেন কতটুকু পাওয়া যাবে, 15 থেকে এতটুকু, এই দুইটা যোগফল দিয়ে এতগুলো হলো। এখান থেকে আমরা কি নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করব। প্রথমে ভাগ করলাম, এটাকে ভাগ করলাম নিজ নিজ 12, এটাকে ভাগ করলাম, এটাকে ভাগ করলাম। ঠিক আছে, পরে তারপরে ভাগফলের সবচেয়ে ছোট যেটা, সেটা দিয়ে আবার ভাগ করে দেবো, এটা হলো। তারপরে এই যে এইভাবে স্থূল সংকেত বের করে দেবো। ঠিক আছে, স্থূল সংকেত। তো স্থূল সংকেত বের করলাম, এই যে স্থূল সংকেত। হ্যাঁ, তো স্থূল সংকেত বের করেছি। এখন আণবিক সংকেত কত হবে, মনে করে আণবিক সংকেত এখানে N হবে। এটা তো স্থূল সংকেত যেটা হয়েছে CH2, এটার আণবিক ভর কত হবে, 45। আর ওই যে যৌগটা দেওয়া ছিল, এটা যৌগটার আণবিক ভর কত, এই যে 50। দেখো এই যে যৌগটার আণবিক ভর হচ্ছে কত, 90। তো 90 কে এই যে সংখ্যা স্থূল সংকেতের আণবিক ভর দ্বারা ভাগ করে দিলাম, তাহলে 2 পাবো। এই 2 এখানে এনে গুণ করে দিলাম, এই যে গুণ করে দিলে C2H2O4, এই যে এরকম। এরপরে ফসফরাসের একটি অক্সাইড এত, এবং যৌগটির আণবিক ভর হচ্ছে 142। তাহলে প্রদত্ত তথ্য ব্যবহার করে যৌগটির আণবিক সংকেত বের করতে হবে। ফসফরাসের এত পার্সেন্ট, অক্সিজেন আছে এত পার্সেন্ট। ঠিক আছে, নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে, এটা দিয়ে ভাগ করলাম। এর ভিতরে সবচেয়ে ছোট যেটা, সেটা দ্বারা আবার ভাগ করব, ভাগ করলে এত হলো। তো পূর্ণ সংখ্যার অনুপাতের জন্য 2 দ্বারা কি করব, গুণ করে পাবো, এটা এত হবে। ঠিক আছে, এই মানগুলো এবং মোলের প্রতীক দিয়ে গঠিত স্থূল সংকেত কত হবে, P2O5 হবে। এই যে P2O5, এখানে এটা হবে N এর মান হবে N। তো এখানে স্থূল সংকেত আণবিক ভর বের করলাম। তো যৌগটির আণবিক ভর দেওয়া আছে, এটা স্থূল সংকেত আণবিক ভর এটা, এটাতে ভাগ করলে তো একই হবে। তার মানে এখানে স্থূল সংকেত যা, আণবিক ভর, আণবিক সংকেত সেম, একই জিনিস। ওকে, এখানে দেখো আরেকটা অতিরিক্ত জিনিস দেওয়া আছে এটার ক্ষেত্রে, বাষ্প ঘনত্ব। কখনো কখনো বাষ্প ঘনত্ব দেওয়া থাকতে পারে, তাহলে সেটা কিভাবে করব, প্রথমে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের পরিমাণটা আগের মতো বের করে নিলাম, স্থূল সংকেতটা একইভাবে বের করে নিলাম। এই যে সবকিছু সেম থাকবে। হ্যাঁ, এই পর্যন্ত সব সেম থাকলো। এখন এখানে আণবিক সংকেত কত হবে, এখানে কিন্তু N হবে। আণবিক সংকেত দেখো দেওয়া আছে না, বাষ্প ঘনত্ব। তো বাষ্প ঘনত্ব যা দেওয়া থাকবে, আণবিক যে ইয়াটা, আণবিক ভরটা তার দ্বিগুণ হবে, বা আণবিক ভর হচ্ছে বাষ্প ঘনত্বের দ্বিগুণ। তো বাষ্প ঘনত্ব 2 দ্বিগুণ করে দিলাম। এখন এটা স্থূল সংকেতের আণবিক ভর হচ্ছে 45, আর আণবিক ভর এর হচ্ছে 90। তো 90 দিয়ে 45 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে কত হলো, 2। সুতরাং আণবিক সংকেত হচ্ছে যে মানটা। 4 নাম্বার প্রশ্ন, 4 নাম্বার, এই কার্বন আছে, সালফার আছে, অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে। তো বলছে যৌগটিতে বিদ্যমান সকল হাইড্রোজেন প্রয়োজনীয় সংখ্যক অক্সিজেনের সাথে যুক্ত হয়ে ক্লাস পানি রূপে রয়েছে, ক্লাস পানি রয়েছে। তো স্থূল সংকেত এবং আণবিক সংকেত একই, তাহলে যৌগটির সংকেত বের করতে হবে। তো দেখো এখানে এই কার্বন, সালফার, অক্সিজেন, হাইড্রোজেন এর পার্সেন্ট দেওয়া আছে। তো নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করলাম, তারপর সবচেয়ে ছোটটা দিয়ে ভাগ করে স্থূল সংকেত হলো এটা, এটা হয়েছে। এখন স্থূল সংকেত যদি এটা হয়, বুঝছো, স্থূল সংকেত যদি এটা হয়, এটাকে আমরা, যেহেতু কেলাস পানি দিয়ে এটা হয়েছে, কেলাস পানি দিয়ে এখানে 10টি হাইড্রোজেন পরমাণু দ্বারা 5টি পানি অনুগঠিত হবে, তা কেলাস পানি নামে পরিচিত। তার মানে এখানে CuSO কত 4 দিলাম, আর বাকি যে রয়েছে, ঠিক আছে, বাকিগুলো দিয়ে 5 অণু পানি H2O দিয়ে দিলাম। দেখো এরকম সংকেতটা এরকম হয়ে গেল। সালফার, তাহলে অক্সিজেন মোট কয়টা হয়ে গেল, অক্সিজেন মোট হয়ে গেল 9টা, আর হাইড্রোজেন পাল্টে 10টাই আছে। রিঅ্যারেঞ্জ করে এইভাবে লিখলাম।
এরপরে মোস্ট ইম্পর্টেন্ট ঘ নাম্বারে যে প্রশ্ন থাকবে লিমিটিং বিক্রিয়ক সংক্রান্ত সৃজনশীল প্রশ্ন। ঠিক আছে, লিমিটিং বিক্রিয়ক। দেখো আমি এই যে এই লিমিটিং বিক্রিয়ক সংক্রান্ত থেকে যত রকমের প্রশ্ন আসে আমি একটা উদ্দীপক দিয়ে আমি এখানে 5টা প্রশ্ন দিলাম, এই যে 5টা প্রশ্ন এরকম। তো এখান থেকে তোমাদের কিন্তু যে কোনো 2টা বা 1টা থাকবে। প্রথম প্রশ্নটা দেখো, প্রথম হচ্ছে এ এবং বি পাত্রের দ্রবণের বিক্রিয়ায় লিমিটিং বিক্রিয়ক কোনটি এবং কেন, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। লিমিটিং বিক্রিয়ক কাকে বলা হয়? যে বিক্রিয়কটি শেষ হয়ে যায় তাকে লিমিটিং বিক্রিয়ক বলা হয়। এখন এই যে এ যোগ এ পাত্র এবং বি পাত্র এদেরকে দিয়ে বিক্রিয়া করতে হবে। প্রথমে বিক্রিয়া করব, দেখো এইভাবে সমতা সহ দিতে হবে, সমতাকরণ না করলে কিন্তু হবে না। তো এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর আর সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর বের করলাম। এখন এখানে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড সমান কত গ্রাম হচ্ছে? 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড। 80 গ্রাম বলতে এখানে দেখো এর আণবিক ভর কত হচ্ছে? 40। আর এটা আছে কয় গ্রাম? 2 মোল। তাই 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে 80 হয়ে গেল। আর এর 80 গ্রামের সাথে এর কয় গ্রাম হচ্ছে? 98 গ্রাম। এই যে 98, তাহলে এর 1 গ্রাম সমান কত হবে? তাহলে ভাগ করতে হবে। আর এর 55 গ্রামে কত হবে? 55 গ্রাম, তাহলে 55 গুণ করতে হবে। এখন মানটা কত হলো? যে এই মানটা আসলো 67.375 গ্রাম সালফিউরিক অ্যাসিড। কিন্তু উদ্দীপকে সালফিউরিক অ্যাসিড কত গ্রাম আছে? দেখো 75 গ্রাম দেওয়া আছে। দেখো উদ্দীপকে দেওয়া আছে 75 গ্রাম। তাহলে খরচ হয়েছে কত? এইটা এতটুক মাত্র খরচ হয়েছে। তার মানে অতিরিক্ত সালফিউরিক অ্যাসিড কিন্তু জমা হয়ে যাচ্ছে, মানে আরো থাকতেছে, পাত্রের ভিতরে থাকতেছে। তাহলে শেষ হয়ে যাচ্ছে কি? শেষ হয়ে যাচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তার মানে যে শেষ হয়ে যাবে ওটাকেই লিমিটিং বিক্রিয়ক বলা হয়। তার মানে এই বিক্রিয়ায় লিমিটিং বিক্রিয়ক হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। সুন্দর কথা। এরপরে প্রশ্ন দেখো, কতটুকু অবশেষ পাওয়া যাবে? তো দেখো কেবলমাত্র আমরা করলাম যে এখানে খরচ হয়েছে কত? এই যে 67.375 গ্রাম। তাহলে ওইটা যদি খরচ হয় তাহলে অবশিষ্ট থাকবে কতটুকু? টোটাল ছিল 75 গ্রাম, সেখান থেকে এই মানটা বিয়োগ করে দেবো, তাহলে এত হচ্ছে অবশেষ পাওয়া যাবে। ঠিক আছে, অবশিষ্ট সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, এরপরে প্রশ্ন, তার মানে তোমাকে কিন্তু প্রথমে 1 নম্বরটা করে নিতে হচ্ছে, 1 নম্বরটাকে করে নিতে হবে, এই যে নিতে হবে। ওকে, তারপর দেখো অবশিষ্ট বা মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা কত হবে? তো 1 নাম্বার থেকে আমরা সালফিউরিক অ্যাসিডের অবশিষ্ট দ্রবণের ঘনমাত্রা পাইলাম, মানে দ্রবণ এটা পেয়ে গেলাম, এই যে এটা, এই মানটা এত। আর সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত? 98। তাহলে ঘনমাত্রা কত হবে? 1000 ডব্লিউ ভাগ এমভি। এই মানটা এখানে বসিয়ে দিলাম, মানটা হলো এত গ্রাম, এই এত এম। এরপরে বলছে যে মিশ্রিত দ্রবণের প্রকৃতি কি হবে, অথবা মিশ্রিত দ্রবণের লিটমাস পেপারে বর্ণের কিরূপ পরিবর্তন হবে। তো 1 নম্বর থেকে আমরা পাই অবশিষ্ট দ্রবণ কে থাকবে? এত থাকবে। কিরা থাকবে? সালফিউরিক অ্যাসিড। তো সালফিউরিক অ্যাসিড একটা অ্যাসিড, এটা একটা অ্যাসিড বা অম্ল। তাহলে যে থাইকে যাবে, মানে যেহেতু নাই সোডিয়াম হাইড্রোক্সাইডের কোনো অস্তিত্ব নাই, আছে কে? সালফিউরিক অ্যাসিড। তার মানে কি ওই দ্রবণটা এখন অম্লীয়, মানে অ্যাসিডীয় মনে হবে। তো অ্যাসিড কি করে? নীল লিটমাসকে লাল করে। ঠিক আছে, তার মানে এই মিশ্রিত দ্রবণ লিটমাস পেপারের বর্ণ কি করবে? নীল থেকে লাল করবে। এইটা তো এইভাবে আসতে পারে কিন্তু প্রশ্নগুলো, কিন্তু আসলে একই রকম ভাবে। দেখছো, লিমিটিং না করে কিন্তু এগুলো করা যাবে না। আবার যদি তোমাকে বলে বিক্রিয়ায় কতটুকু লবণ বা পানি তৈরি হবে, এরকম যদি বলে, তাহলে ওই বিক্রিয়াটা সমতাকৃত বিক্রিয়া কিন্তু দিতে হবে। দিয়ে 1 নং থেকে আমরা দেখলাম যে সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে লিমিটিং থেকে যেটা তৈরি হবে, ঠিক আছে, যে হচ্ছে লিমিটিং হবে, ওটা থেকেই মূলত লবণ বা উৎপাদ তৈরি হবে। হ্যাঁ, সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর আছে এত, সালফিউরিক অ্যাসিড এই উৎপন্ন হয়েছে কি? সোডিয়াম সালফেট, এর আণবিক ভর কত? 142 হলো। তার মানে আমরা বলতে পারি এই যে 2 মোল না, এটা 2 মোল, তাহলে 1 মোলের হচ্ছে 40, তাহলে 2 মোল হচ্ছে 80 গ্রাম। 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড সমান কত? এই যে 142 গ্রাম সালফিউরিক সোডিয়াম সালফেট, সরি। তাহলে 1 গ্রাম মানে কত? ভাগ হবে। আর এখানে আছে 55 গ্রাম, পাত্রে দেখো 55 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে। তাহলে এই কত হলো? এত গ্রাম। এত গ্রাম হচ্ছে লবণ তৈরি হবে। কিন্তু পানির কথা যদি বলে, তাহলে একই রকম পানির যদি পরিমাণ বের করতে বলে, তাহলে 18 গুণ 2, পানির আণবিক ভর 18, তার জন্য 2 কেন দেওয়া হলো? দেখো এইখানে সংকেতের সাথে 2 গুণ অবস্থায় আছে, যা আছে তাই গুণ করে দিতে হবে। তাহলে 1 গ্রাম থেকে কত, আর 55 গ্রাম থেকে কত? তো 55 গ্রাম থেকে এত গ্রাম। যদি লিটারে নিয়ে যাই, তাহলে লিটারে নিতে হলে কি করতে হবে? দেখো লিটারে যদি তোমাকে বলে কত লিটার পানি তৈরি হবে, তাহলে কি করবা? এই যে এখানে 24.75, এটাকে 1000 দ্বারা ভাগ করে দিবা, তাহলে যেটা হবে ওইটা হচ্ছে লিটারে কনভার্ট হয়ে গেল। কি হবে? এত লিটার। শেষ। প্রশ্ন কিন্তু সহজ ছিল। এখান থেকে 5টা প্রশ্ন থেকে যে কোনো একটা কিন্তু আসে।
তারপরে নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্ন উত্তর দিতে হবে। এখানে দেখো এত লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপাদনের জন্য 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট এবং 30 গ্রাম সালফিউরিক অ্যাসিডের মধ্যে বিক্রিয়া করানো হলে, হ্যাঁ হলো আর কি, প্রত্যাশিত উৎপাদ পাওয়া গেল না। কেন? কারণ কি বিক্রিয়ার উৎপাদ পাওয়া যায় না, তার কারণ আমরা ব্যাখ্যা করবো। এখন ব্যাখ্যা করব হচ্ছে, এখানে দেখো বিক্রিয়া অনুসারে, এই বিক্রিয়া অনুসারে আমরা বলতে পারি এসটিপিতে 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড তৈরি করার জন্য কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, এর আণবিক ভর হচ্ছে কত 100, তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট প্রয়োজন হচ্ছে। তা আমাদের বের করতে 11.2 লিটার তৈরি করতে হবে। এটা কোথায় পেলাম? এই দেখো প্রশ্নে দেওয়া রয়েছে 11.2 লিটার। তো এটা তৈরি করার জন্য আমার কতটুকু ক্যালসিয়াম অক্সাইড প্রয়োজন হচ্ছে, ক্যালসিয়াম কার্বনেট প্রয়োজন হচ্ছে? 1 গ্রামের জন্য 22.4 দিয়ে ভাগ করে ওইটার জন্য ওইটা দিয়ে গুণ করলাম, তাহলে কত হলো? এখানে 50 গ্রাম তৈরি হলো। অতএব আমরা পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম কার্বনেট বিদ্যমান আছে। কেন? এর 50 গ্রাম কিন্তু দেওয়া আছে, দেখছো এই যে। তাই এখন এই সেল এর পরিমাণ 30 গ্রাম আছে কিনা সেটা দেখতে হবে। এখন দেখো এসটিপিতে 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড তৈরি করার জন্য আমার এই সেল লাগতেছে কত গ্রাম? এত গ্রাম। তো এত গ্রাম কিভাবে বুঝলাম? ওই যে বিক্রিয়া থেকে, এই যে এই সেল এর আণবিক ভর মানে 2 ইন্টু এই সেল, তো 2 ইন্টু এই সেল এর আণবিক ভর হচ্ছে 73 হচ্ছে। এখন 11.2 লিটার তৈরি করার জন্য কত লাগতেছে? 36.5 গ্রাম টোটাল আছে। এই টোটাল এখানে দেখো লাগবে কত? 36.5, কিন্তু দেওয়া আছে কতটুকু? এই দেখো 30 গ্রাম দেওয়া আছে। তার মানে কি কম দেওয়া আছে না পরিমাণে? লাগবে 36.5 গ্রাম, কিন্তু দেওয়া আছে 30 গ্রাম, তাহলে বিয়োগ করলাম 6.5 গ্রাম কম পড়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে মানে ঘাটতি পূরণ হয়ে যাচ্ছে, ঘাটতি লাগতেছে। মানে এই লিমিটিং বিক্রিয়ক হলো এসিএল, মানে লিমিটিং, এটা কম শর্ট পড়ে যাচ্ছে, এই জন্য কি হচ্ছে না, প্রত্যাশিত উৎপাদ পাওয়া যাচ্ছে না। একই রকম ভাবে এই যে এইখানেও দেখো প্রস্তুতির লক্ষ্যে এত গ্রাম এটা এইগুলো অ্যাড করা হলো, তাহলে কাঙ্ক্ষিত উৎপাদ পাওয়া গেল না কেন? তাহলে এখানে দুইটা উৎপাদ আছে, দুইটা জিনিস, ক্যালসিয়াম কার্বনেট লাগবে আর হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। হ্যাঁ, এখন আমার ওই যে সোডিয়াম কার্বনেট উৎপন্ন করতে কতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন হচ্ছে তা আমরা দেখলাম। তো এই সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন হচ্ছে 6.2 গ্রাম। তার মানে এটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ দেওয়া আছে। দেখো এখানে দেওয়া আছে আরো বেশি, তো আমার এটার পরিমাণ লাগবে 6.2 আর দেওয়া আছে বেশি, তার মানে এটা সমস্যা নাই। কিন্তু এইটা দেখি কার্বন মনোক্সাইড কত গ্রাম লাগবে, এখানে 4.4 গ্রাম আর এখানে দেওয়া আছে 4.3 গ্রাম, তার মানে কম আছে, 0.1 গ্রাম কম, এই জন্য প্রত্যাশিত উৎপাদ পাওয়া যায়নি। ঠিক আছে, 4 নম্বর প্রশ্ন হচ্ছে, এখানে দেখো 1 নং এবং 2 নং পাত্রকে একত্রে মিশ্রিত করলে প্রমাণ অবস্থায় কত লিটার গ্যাস তৈরি হবে। হ্যাঁ, এখানে এই যে এটা বিক্রিয়া করতে হবে প্রথমে। তো প্রথমে আমাদের বিক্রিয়াটা দেখাতে হবে, সোডিয়াম কার্বনেট আর এই সেল যোগ করলে এই যে গ্যাসটা আছে কার্বন ডাই অক্সাইড গ্যাস, এই যে এটা আছে গ্যাস। ঠিক আছে, কত গ্রাম তৈরি হবে? তো আমাদের প্রথমে ক্যালসিয়াম কার্বনেটের মোল সংখ্যা বের করে নিচ্ছি। মোল সংখ্যা সূত্র কি? মোল সংখ্যা হচ্ছে এই দেখো 0.25, এটা দেওয়া আছে না ঘনমাত্রা, এই দুটাকে গুণ করে 1000 দ্বারা ভাগ করতে হবে। মানে কেন 1000 দ্বারা ভাগ করবো বলতো? ভাগ করবো এখানে এই যে এমএলএ আছে না মিলিলিটারে, এটাকে লিটারে নেওয়ার জন্য ভাগ করবো। যদি লিটারে দেওয়া থাকে তাহলে আর ভাগ করা লাগবে না 1000 দ্বারা। এত হলো। আবার এই সেল এর মোল সংখ্যা এই যে এত হলো। এখন আমরা বিক্রিয়া থেকে দেখতে পারি 2 মোল, দেখো 2 মোল এই সেল মানে বিক্রিয়া করে 1 মোল ক্যালসিয়াম কার্বনেটের সাথে। তাহলে এই যে এর পরিমাণ কত পেলাম? 0.2275। এত গ্রাম এই সেল কত হবে? এত মোল এই সেল সমান কত হলো? এত মোল সোডিয়াম কার্বনেট। কিন্তু এখানে সোডিয়াম কার্বনেট আছে কত মোল? এখানে 0.125 গ্রাম, এখানে আরো কম দেওয়া আছে। তাহলে কতটুকু অবশিষ্ট আছে? এই যে অবশিষ্ট আছে এটা। তো এখানে এই সেল, এখানে লিমিটিং বিক্রিয়ক, তাহলে এই সেল মানে কত লিটার আছে? 0.700 মিলিলিটার, তাকে 1000 দ্বারা ভাগ করলে 0.7 লিটার হয়ে গেল। 2 মোল এই সেল মানে 1 মোল কার্বন ডাই অক্সাইড, তাহলে এত মোল মানে কত? যে এত লিটার। ঠিক আছে, এইভাবে আমাদের উৎপাদের পরিমাণ বের করতে হবে। ঠিক আছে, এরপরে লাস্টের যে টাইপটা, ওকে, লাস্টের যে টাইপটা উৎপাদের শতকরা পরিমাণ সংক্রান্ত সৃজনশীল প্রশ্ন। তো এখানে উৎপাদের শতকরা সংযুক্ত, এইটাও আরেকটা প্রশ্ন, বুঝছো এরকম। তো নিচের আলোকে আমাদের কি করতে হবে? পরবর্তী প্রশ্ন উত্তর দিতে হবে। যেমন এখানে এই যে বিক্রিয়াটা 40 গ্রাম নাইট্রোজেন প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 47 গ্রাম এ উৎপন্ন করলো। এই যৌগটা আসলে কি? এই যে এ হচ্ছে অ্যামোনিয়া, দেখছো অ্যামোনিয়া। তাহলে এখানে আমাদের শতকরা পরিমাণ বের করতে হবে। দেখি আমরা শতকরা পরিমাণ, এ হচ্ছে অ্যামোনিয়া, আণবিক ভর কত? 17। তাহলে এখানে আমরা 28 গ্রাম মানে কত? এই যে দেখো 28 গ্রাম না, এর আণবিক ভর হচ্ছে কত? 28 গ্রাম থেকে তৈরি হচ্ছে কত গ্রাম?
এই যে অ্যামোনিয়া 17 × 2, হ্যাঁ 17, এখানে 2 দিতে হবে, তা 34 গ্রাম অ্যামোনিয়া তৈরি হচ্ছে। তাহলে 1 গ্রাম থেকে কত, তাহলে 28 দ্বারা ভাগ, আর 40 গ্রাম থেকে কত হবে, এই যেটা দেখো উৎপন্ন হওয়ার কথা আছে এত গ্রাম, কিন্তু আমরা পাচ্ছি কত, দেখো 47। দেখো পাওয়ার কথা আছে 48-এর চেয়ে বেশি, কিন্তু পাওয়া যাচ্ছে হচ্ছে 47 গ্রাম। এই যে 47 গ্রাম পাওয়া যাচ্ছে, দেখছো যে 47 গ্রাম, তার মানে কম পাওয়া যাচ্ছে। তাহলে কতটুকু পাইলাম এখানে, 47 গ্রাম, পাওয়ার কথা ছিল 48.57 গ্রাম। ভাগ করে এটা 100 দিয়ে গুণ করে দিলাম, তাহলে এটা যে হবে, যে মানটা কত হচ্ছে 76.76%। এটা অ্যানালার গ্রেড হবে কিনা, পরীক্ষায় অনেক সময় আসে যে অ্যানালার গ্রেড হবে কিনা। তো দেখো এই যে তোমাদের বইয়ে এখানে দেওয়া আছে 6.5 এ যে অ্যানালার যদি কোনো পদার্থকে 99% বিশুদ্ধ করা যায় বা এর চেয়ে বিশুদ্ধ করা সম্ভব না হয়, তখন তাকে 99% বিশুদ্ধ পদার্থকে অ্যানালার গ্রেড বলা হয়। তাহলে এটা কি অ্যানালার গ্রেড হবে? অ্যানালার গ্রেড হবে না, অ্যানালার গ্রেড নয়। পরীক্ষা অনেক সময় আসে যে এটা অ্যানালার গ্রেড হবে কিনা, না অ্যানালার গ্রেড হবে না। তো আলহামদুলিল্লাহ আমরা এখানে 10 টাইপের সৃজনশীল প্রশ্ন দেখলাম। তোমরা এই 10 টাইপের আমি যে প্রশ্নগুলো তোমাদেরকে দেখালাম, এই প্রশ্নগুলো যদি 100% ফলো করতে পারো, ইনশাআল্লাহ তোমরা 100% কমন পেতে পারো ইনশাআল্লাহ। তোমরা যদি এই যে আমাদের কাছে যে প্রিপারেশন বুকগুলো রয়েছে নেওয়ার জন্য, এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ রয়েছে বা হচ্ছে সরাসরি কল দিয়ে তোমরা আমাদের কাছ থেকে সুলভ মূল্যে এই প্রিপারেশন বুকগুলো নিতে পারো। 0620103495। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।